সেখানে নিষিদ্ধ করে দিল। ব্রিটিশের আমলে করেছে সে স্বতন্ত্র কথা, কংগ্রেসে তো করলো, সরকার বসেই তো করলো, 47 সরকারে বসলো, 48 সেখানে তাকে নিষিদ্ধ করলো। এই অভিজ্ঞতা নিয়েই তো কমিউনিস্ট পার্টি কাজ করছে। অন্যদের ক্ষেত্রে তো এরকম না, তারাও ভয় পাচ্ছে। এদেরকে হটাতে হবে। তাহলে যে স্লোগানটা আমরা দিয়েছিলাম, এখন এই 28 পার্টি একসাথে এই স্লোগান দিচ্ছে। কালকের মিটিং এ কি হলো আমি রাতেও লক্ষ্য করছিলাম, আজকে সকালে দেখলাম পত্রপত্রিকায় সবাই একমত, কি করতে হবে, হারাতে হবে। 24-এর নির্বাচন, এই তো এপ্রিল মে মাসের নির্বাচন হবে, এক দু মাস আগেও হলেও হতে পারে, এটা বিজেপি ঠিক করবে। তাদের কথা ছাড়া তো ইলেকশন কমিশন কিছু করবে না, এটা তো মানে মেরুদণ্ডেই নাই, এটা বলা দেওয়া হয়ে গেছে, আমি তো বললাম একটু আগে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তারা কি বলেছেন, আসন তো যার যার রাজ্য হবে। তাহলে এই স্লোগানটা কার? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্টের। দিল্লিতে বসে এই 550 আসন ওখানে বসে ঠিক করে বলবো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে এটা আপনার, এটা আমার, এটা তার, এটা হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি, রাজ্যের উপর ছেড়ে দিন। বড় মাঝারি দলগুলো আছে, তারা বসবেন, আলোচনা করবেন। বিজেপিকে হারাতে তার বিরুদ্ধে যারা আছেন বেশিরভাগ ভোটটা এখানে আনতে হবে। সব টানতে পারবেন কিনা জানি না, হারানোটা নিশ্চিত করার জন্য বেশিরভাগ টানতে হবে। আলটিমেটলি কালকে ডিক্লেয়ার করলো যে ইয়েস, দিস ইজ দি মেথড, দিস শুড বি দি প্রসিডিউর ডিসাইডেড। তারপরে কি, জনজীবনের যে মূল সমস্যা, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্রয় ক্ষমতা নিচের দিকে যাচ্ছে, চাহিদা কমছে, উৎপাদন কমছে, কারখানা বন্ধ হচ্ছে, লক আউট হচ্ছে, লে অফ হচ্ছে, বেকারি বাড়ছে, রেকর্ড 50 বছরে তছনছ করে দিয়েছে। এরকম জায়গায় এই বিষয় নিয়ে যদি আমরা কিছু কথা না বলি, আগে ভোট চাই, মানুষগুলো আমাদের জন্য আপনারা কি করেছেন, কেন মানুষ ভোট দেবে, এগুলো নিয়ে তো যেতে হবে, বিকল্পটা কি আমাদের কথা বলতে হবে। আর সঙ্গে এই যে সংবিধান থেকে আরম্ভ করে গণতন্ত্রের বিরুদ্ধে যে স্বৈরাচারী আক্রমণ, একদলীয় শাসন কায়েম করার ফ্যাসিস্টের যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে বলতে দুটো মিলে চলুন আমরা মাঠে যাই। কালকে রাজি হয়েছে। কে বলছে প্রথম থেকে? এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থীদের পক্ষে। না দেখা যাক, চিন্তা করি, আর কবে চিন্তা করবেন, আর তো 2 মাস পরে ভোট, চিন্তা করতে থাকুন, আপনারা চিন্তা করুন, আমরা আমাদের লাইনে আমরা যাব। তখন গিয়ে না আমরা সবাই একসাথে যাব। 8টা-10টা মিটিং নাকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হবে, সিদ্ধান্ত হয়েছে। তো প্রশ্নটা কি, আমরা পার্লামেন্টের শক্তি বড় না, রাজ্যের যে আমাদের সরকার নাই, মানুষের জন্য তো আমরা ভাবি, আমরা তো শুধু আমাদের দলের জন্য ভাবি না, দেশের জন্য, মানুষের জন্য। এই ভাবনা থেকেই তো এই গঠনমূলক কথাগুলো, এগুলো 28 পার্টিতে গ্রহণ করেছে। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল এই ভদ্রমহিলা পশ্চিমবাংলার, তিনি কি প্রধানমন্ত্রী কে হবেন তার নাম ঘোষণা করে দিলেন। আরে অদ্ভুত, তার আগের দিন দিল্লি গেছেন, তার নাম তাদের লোকরা, এগুলি হচ্ছে পরিকল্পিত। শিশু নাকি ভারতবর্ষের মানুষ? এখানে তার হয়ে পত্রিকায় আপনার প্রেস ব্রিফ করে বলছেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। এত অভিজ্ঞতা কার আছে? তিনি 3বারের মুখ্যমন্ত্রী, এর আগে 3বার কেন্দ্রের মন্ত্রী। ঠিকই তো, তিনি হোয়াট নট, তিনি কখনো বিজেপি, কখনো আরএসএস, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, এরপরে কি হবেন তিনি জানেন। ঠিকই তো আছে, তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। তিনি কিছু বলছেন না। এখন তাকে যখন দিল্লি এয়ারপোর্টে নামলেন, অথবা কলকাতা এয়ারপোর্টে যখন প্লেন ধরতে যান, তখন জিজ্ঞেস করলো আপনার নাম, বলছে যে না না, এগুলি ভোটের পর আমরা ঠিক করব, কারণ এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। ফেক্স, তখন ফেস হচ্ছে 28 পার্টি, সঙ্গে আরো নতুন পার্টি আসলে তাদের যুক্ত হোক, এই সবার ফেসে আমাদের ফেস। হঠাৎ করে দেখা গেল আগের দিন বললেন এগুলি ভোটের পরে ঠিক হবে, মিটিং যখন মাঝামাঝি একটার পর একটা ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে, এগিয়ে যাবে, পজিটিভ মুভ করবে। 31শে ডিসেম্বরের মধ্যে বলছে সিদ্ধান্ত নিয়ে আপনারা সবাই যার যার রাজ্যে বসুন, বসে আলোচনা করুন কে কোন আসনে লড়বেন না লড়বেন, যদি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো আমাদের কাছে আনবেন, আমরা সবাই মিলে নেতৃত্ব আলোচনা করে সাহায্য করার চেষ্টা করব। একটার পর একটা প্রসিড করছে, হঠাৎ করে বললেন আমার একটা প্রস্তাব আছে। আমি তো প্রথম মানে এটা যখন মানে ইয়েতে ফেসবুকে দেখছি, আমি ব্যাপারটা কি, এবং তার সঙ্গে কাকে জড়ো করলেন? দিল্লির মুখ্যমন্ত্রীকে। তার সঙ্গে আগে থেকে তার খাতির আছে, এটা আমি জানি। হ্যাঁ, এখন প্রস্তাব করে দিলেন যে কংগ্রেস দলের যিনি এখন সভাপতি, তিনি তো মানে পেছনে বড় অংশের মানুষ, তাদের প্রতিনিধিত্ব করেন, তাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করো। এই ভদ্রলোক পারলে তখন মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে যান, বলছেনটা কি, আগে জিতুন তারপরে প্রধানমন্ত্রীর কথা ভাবুন, ভোটটা আগে করুন না। কে বলেছে আপনাকে এই সমস্ত কথা বলতে?
এবং বাইরে তো আমি দেখলাম সবার ধারণা হচ্ছে এটা সবাই সমর্থন করেছে, সবাই বিরোধিতা করেছে। বলে এটা কি আলোচনা হচ্ছে? এটা তো আলোচনার বিষয় না, তো আগে ঠিক হয়ে গেছে। ইলেকশন ফার্স্ট ইউ অ্যাচিভ ইউর মানে মেজরিটি, দেন ইউ সিট টুগেদার অ্যান্ড ফাইনাল হুইল বি দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখন এই আলোচনা, এগুলো তো মনে হচ্ছে ভেতর থেকে মানে সুতা কাটার একটা চেষ্টা, ষড়যন্ত্র। কেউ কেউ বলতে শুরু করেছেন, অস্বীকার করা যাবে না, এই অনেক কিছু ঘটবে। কিন্তু মূল কথা কি, মাসেস চাইছে না বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। বলে এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে এর বিরুদ্ধে যে ঐক্য, এই ঐক্য গড়ে তোলার যে প্রবণতা, এটাকে সংগত করতে হবে আমাদের রাজ্য। এবং এই যে কাজটা, এই কাজের মধ্য দিয়ে আমরা চুনির প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো। আমাদের এখন কি হচ্ছে, আগামী 25 তারিখ মিছিল হবে। কিসের মিছিল? আরএসএস এর নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদের সাথে মানে যোগাযোগ রেখেই সম্ভবত কি হচ্ছে, তারা 25 তারিখ মিছিল করবে আগরতলায়। দাবিটা কি? ট্রাইবেল যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে তাদেরকে আর ট্রাইবেল বলা যাবে না, তারা কোন রিজার্ভেশনের সুযোগ পাবে না। সংবিধানে তো এরকম নাই। সংবিধান তো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এটা তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই ভিত্তিতে আইডেন্টিফাই করছে। শিডিউল মিনস হোয়াট? এটা একটা তালিকা, তালিকার মধ্যে এই কমিউনিটিগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তো কে কোন ধর্ম করে এই প্রশ্ন তো ছিল না, হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসছে? ভারতবর্ষের বাছাই করা কতগুলো জায়গা ট্রাইবেল অধ্যুষিত, ট্রাইবেল নন ট্রাইবেল মিশ্রিত গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার চেষ্টা করছে। সেই জায়গায় এই স্লোগানগুলি নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। 25 তারিখ কি? জেসাস খ্রিস্টের জন্মদিন, আন্তর্জাতিক উৎসব এটা। যদিও খ্রিস্টানদের এখন আমাদের রাজ্যে, সারা পৃথিবীতে যেটা দেখা যাচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আনন্দ অবগাহন করেন। এই তারিখে কোথায় খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তারা নানা ধরনের সেবামূলক কাজ করে, অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মানুষকে নানা বিষয় দিয়ে সাহায্য করার চেষ্টা করে। সেই দিন তোমরা আগরতলা থেকে মিছিল করবে, করে স্লোগান দেবে, তার অর্থ প্রভোকেশন। এটা পরিকল্পিত, এটা বিভাজন তৈরি করা। ওই যে একটা নতুন তৈরি করার সংগঠন, যেমন আপনার গত এডিসি মিটিং থেকে, এডিসি ইলেকশন থেকে শুরু করে এই বিধানসভা নির্বাচনে দেখলেন এই বিজেপিকে সরকারে টিকে থাকতে কিভাবে সাহায্য করলো, বামপন্থীদের দিকে যাতে ট্রাইবেলদের ভোট না আসে। এটা করে যখন পারছে না, ভুল যখন বানছে, তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে যখন মোহমুক্তি ঘটছে, তখন আরেক দিক থেকে ইন্টার ট্রাইবেল রাইভেলরি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ ট্রাইবেলদের মধ্যে যারা খ্রিস্টান, ট্রাইবেলদের মধ্যে যারা নন খ্রিস্টান, এদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করো। এটাই তো লাইন বিজেপি, এটাই লাইন আরএসএস, এটাই ফেসিবাদের দৃষ্টিভঙ্গি। এটা বুঝতে হবে। এই নতুন কায়দাতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের মধ্যে বুঝিয়ে রাখার চেষ্টা করছে। এটা মেনে নেওয়া যাবে না। এটা আমরা কয়েকজন মেনে নেওয়া যাবে না বললে হবে না, মানুষকে জড়ো করতে হবে। কাজে জড়ো করার কাজটা ত্রিপুরা আমাদের করতে হবে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে। এরকম জায়গায় চুনি যদি বেঁচে ঘরেও থাকতেন, মিটিংয়ে নাও যেতেন, এই প্রশ্নে আমরা এখানে কিছু করতে চাই, আপনার কি পরামর্শ, এই পরামর্শটা সহায়ক হতো। তাকে আমরা হারিয়েছি। এখন তো চুল ছিললে চলবে না, চোখের জলে বুক ভাসালে চলবে না। ওটা মনে রেখে, যেটা আমি আগে বলেছি, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে দুটো সম্পৃক্ত আমাদের কাজের গতি অনেক বেশি বাড়াতে হবে। বিশেষ করে আমি জিরানা পার্টির নেতৃত্বকে এখানে লক্ষ্য করছি, রানীর বাজারের কমরেডরা এখানে এসেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের পায়ে দাঁড়ান, নিজের কমরের শক্তি মানে বাড়াবার চেষ্টা করুন। কি হচ্ছে, কি দেখা যাচ্ছে, একটা অংশ ওখানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে না, আগরতলায় করে। এই মিটিংটা রানীর বাজার করতে পারলে খুব ভালো হতো, কিন্তু করলে আপনারা যারা এসছেন তার 4 ভাগের 1 ভাগও সেখানে যেতেন না। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা আসছেন, পত্রিকা কিনছেন, পয়সা দিচ্ছেন, পার্টিকে চাঁদা দিচ্ছেন, প্রকাশ্যে আসতে পারছেন না। আর একটা অংশ কি বলছেন, একটু অপেক্ষা করুন, একটু দেখি না। প্রথম করলেন 23-এর নির্বাচন দেখবেন, তো হলো না। এখন হচ্ছে 24-এর নির্বাচন, এটাও যখন হবে না, তারপর কি বলবেন, সমাজতন্ত্র দেখবেন নাকি? এটা সুবিধাবাদী, এটা গাছের টক খাবে, তলার টক উড়াবে। এটা বামফ্রন্ট সরকার থাকার সময় যেমন সুযোগ নিয়েছে, এখন
সুযোগ সন্ধানের দৃষ্টি নিয়ে শাসন ক্ষমতায় যারা আছেন তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে যোগাযোগ রক্ষা করে আর কি সুযোগ নেওয়া যায়। আবার পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষা, মাঝে মধ্যে চাঁদা টাদা দিচ্ছেন, মেম্বারশিপ রিনিউ করছেন, লেবিরটাকে এদিক সেদিক করে সবটা হিসাব না দিও কিছু দেন, একটু ছুঁয়ে রাখি, যদি কোনো কারণে আবার সরকার চলে আসে তখন আমাদের যাতে মানে ছুঁড়ে ফেলতে না পারে। এদেরকে ছাড়ুন তো, কত এদের পেছনে ছুটবেন, সময় কেন নষ্ট করছেন? এটা করবেন না, পরিষ্কার বলছি। যারা করছেন সাহস নিয়ে, ঠিক আছে, ওখানে মিছিল করতে পারছে না, অফিসটা খুলতে পারছে না, এখানে এসে তো করছে, যোগাযোগ রাখছে না, কি করতে হবে বলুন তো, কি করতে পারি বলুন তো? এদেরকে নিয়ে নতুনদের আনার চেষ্টা করুন। তাদের সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করার দরকার নেই। কেন তাদের পেছনে ঘুরে আপনি সময় নষ্ট করবেন? আর কত করলেন তো 6 বছর। এটাও বুঝতে হবে, এই সমস্ত ভাবনা নিয়ে কাজে এগোতে হবে। সময় কিন্তু বেশি হাতে নেই। এখন গাছ হারা দিয়ে নামতে হবে। পরিস্থিতি 18-এর পর যা ছিল 23-এর পর তা নাই। দেশের অবস্থা সেই জায়গা নেই। কালকের মিটিংটা একটা এগেইন, এটা মাথায় রাখতে হবে। এর মধ্য দিয়ে চুনির প্রতি আমরা আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, নিদর্শন আমরা স্থাপন করার চেষ্টা করব। এই কথাগুলো বলে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন।